সকলকে শুভেচ্ছা। আমি জেনকে ড্যারিয়েনজ্যাডের একজন সিনিয়র বিজ্ঞানী এবং এটি প্রোটিন বিপাকের উপর একটি ফিড রাইট ভিডিও। এই ভিডিওতে আমরা দেখব পশুখাদ্যে কি কি বিভিন্ন ধরনের প্রোটিন পাওয়া যায়, একটি গরু প্রোটিন খেলে কি ঘটে এবং প্রোটিন কিভাবে গরুর উৎপাদন ও কর্মক্ষমতাকে প্রভাবিত করে। তাহলে চলুন পশুখাদ্যে পাওয়া প্রোটিনের প্রকারভেদগুলি দেখে নেওয়া যাক। প্রোটিন মূলত অ্যামিনো অ্যাসিডের একটি দীর্ঘ শৃঙ্খল। পশুখাদ্যে প্রোটিনের যে পরিমাণ সাধারণত উল্লেখ করা হয় তাকে ক্রুড প্রোটিন বলা হয় এবং প্রায়শই একে সংক্ষেপে সিপি বলা হয়। এখন এটা ধরে নেওয়া হয় যে প্রোটিনে 16% নাইট্রোজেন থাকে, তাই পশুখাদ্যে নাইট্রোজেনের পরিমাণ থেকে ক্রুড প্রোটিনের পরিমাণ অনুমান করা হয়। ক্রুড প্রোটিনের মধ্যে বেশ কয়েকটি প্রোটিন গ্রুপ অন্তর্ভুক্ত। এগুলি হল রুমেন ডিগ্রেডেবল প্রোটিন, যার মধ্যে রয়েছে দ্রবণীয় প্রোটিন, অপচনশীল খাদ্য প্রোটিন, অপাচিত প্রোটিন এবং নন প্রোটিন নাইট্রোজেন। প্রথমে আমরা রুমেন ডিগ্রেডেবল প্রোটিনগুলি দেখব। এগুলি হল পশুখাদ্যে পাওয়া সেই সব প্রোটিন যা রুমেনের অণুজীব দ্বারা ভেঙে বা ডিগ্রেড হতে পারে। এই রুমেন বিয়োজনযোগ্য প্রোটিনগুলির মধ্যে কিছু রুমেনের অণুজীবদের জন্য তাৎক্ষণিকভাবে উপলব্ধ হয়, যার অর্থ হল এগুলি রুমেনে খুব দ্রুত ভেঙে যায় এবং ব্যবহৃত হয়। এগুলিকে দ্রবণীয় প্রোটিন বলা হয়। রুমেন বিয়োজনযোগ্য প্রোটিনের সমৃদ্ধ খাদ্যগুলির মধ্যে রয়েছে তাজা পশুখাদ্য এবং সাইলেজ। খাদ্যে পাওয়া যায় এমন অন্যান্য ধরনের প্রোটিনের দিকে গেলে আমরা পাই অপচনশীল খাদ্য প্রোটিন বা বাইপাস প্রোটিন। নাম থেকেই বোঝা যায় এগুলি এমন প্রোটিন যা রুমেনের অণুজীবদের দ্বারা ভাঙা যায় না। এই প্রোটিনগুলো অপরিবর্তিত অবস্থায় রুমেন অতিক্রম করে এবং তারপর অ্যাবোমাসেমে ভেঙে যায়, যার ফলে উৎপন্ন অ্যামিনো অ্যাসিড ক্ষুদ্রান্ত্র থেকে শোষিত হয়। অপচনশীল প্রোটিন বা বাইপাস প্রোটিনের সমৃদ্ধ খাদ্যগুলির মধ্যে রয়েছে ফিশ মিল, ক্যানোলা মিল এবং সয়াবিন মিল। এখন যদি কোনো কারণে এই প্রোটিনগুলো না ভাঙে বা শোষিত না হয় তবে সেগুলো মলের সাথে বেরিয়ে যায়। এই প্রোটিনগুলোকে তখন অপচনশীল খাদ্য প্রোটিন বলা হয়। এখন আরও একটি গোষ্ঠী রয়েছে যা খাদ্যের অপরিশোধিত প্রোটিনের পরিমাণে অবদান রাখে। যেমনটি আগে উল্লেখ করা হয়েছে, খাদ্যে নাইট্রোজেনের পরিমাণ থেকে অপরিশোধিত প্রোটিনের পরিমাণ অনুমান করা হয়, তাই এর মধ্যে নন প্রোটিন নাইট্রোজেন যৌগগুলিও অন্তর্ভুক্ত থাকে। এই যৌগগুলো প্রকৃত প্রোটিন নয়, কারণ এগুলিতে অ্যামিনো অ্যাসিড থাকে না, তবে এগুলিতে নাইট্রোজেন থাকে এবং এই নাইট্রোজেন রুমেনের অণুজীব দ্বারা ব্যবহৃত হয়ে অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত হতে পারে, যা নিয়ে আমরা শীঘ্রই আরও বিস্তারিত আলোচনা করব। সুতরাং সংক্ষেপে খাদ্যের প্রোটিন সাধারণত অপরিশোধিত প্রোটিন হিসেবে পরিমাপ করা হয় এবং এটি খাদ্যে নাইট্রোজেনের পরিমাণ থেকে অনুমান করা হয়। অপরিশোধিত প্রোটিনের মধ্যে রুমেনে হজমযোগ্য প্রোটিন যেমন দ্রবণীয় প্রোটিন, হজম অযোগ্য খাদ্য প্রোটিন, অপাচ্য প্রোটিন এবং নন প্রোটিন নাইট্রোজেন অন্তর্ভুক্ত থাকে। চলুন দুগ্ধবতী গাভীর দেহে এই প্রোটিন গোষ্ঠীগুলির কি হয় তা আরও বিস্তারিতভাবে দেখা যাক। আমরা রুমেনে হজমযোগ্য প্রোটিন এবং দ্রবণীয় প্রোটিন দিয়ে শুরু করব। এই প্রোটিনগুলো রুমেনে ভেঙে অ্যামোনিয়া তৈরি করে। এরপর অণুজীবগুলো এই অ্যামোনিয়াকে রুমেনের কার্বোহাইড্রেট বিপাক থেকে উৎপন্ন শক্তির সাথে ব্যবহার করে নিজেদের প্রোটিন তৈরি করে। এই প্রোটিনকে মাইক্রোবিয়াল প্রোটিন বলা হয় এবং এটি অণুজীবদের বৃদ্ধি ও বংশবৃদ্ধি করতে সাহায্য করে। এরপর অণুজীবগুলো রুমেন থেকে রেটিকিউলাম ও ওমাসামের মধ্য দিয়ে অ্যাবোমাসামে চলে যায়, যেখানে অম্লীয় পরিবেশ তাদের মেরে ফেলে এবং প্রাথমিক প্রোটিন হজম শুরু হয়। ক্ষুদ্রান্ত্রে হজম প্রক্রিয়া চলতে থাকে এবং এর ফলে উৎপন্ন অ্যামিনো অ্যাসিডগুলি দুগ্ধবতী গাভীর ব্যবহারের জন্য শোষিত হয়। দুগ্ধবতী গাভীর জন্য উপলব্ধ এই অ্যামিনো অ্যাসিডগুলিকে মেটাবোলাইজেবল প্রোটিন বলা হয় এবং এগুলি টিস্যুর কার্যকারিতা, বৃদ্ধি, দুধ উৎপাদন ও প্রজনন সহ অনেক বিপাকীয় প্রক্রিয়ায় ব্যবহৃত হতে পারে। এখন এই মাইক্রোবিয়াল প্রোটিনের যে বিশেষত্ব যা এবং যে কারণে রোমন্থনকারী প্রাণীরা আপনার এবং আমার থেকে আলাদা, তা হল অণুজীবরা খাদ্যে থাকা নন প্রোটিন নাইট্রোজেন যৌগ ব্যবহার করতে পারে এবং সেগুলিকে মাইক্রোবিয়াল প্রোটিনে রূপান্তরিত করতে পারে, যা পরবর্তীতে দুগ্ধবতী গাভীর ব্যবহারের জন্য উপলব্ধ হয়। ডিগ্রেডেবল প্রোটিনের মতোই নন প্রোটিন নাইট্রোজেনগুলো রুমেনে অ্যামোনিয়াতে রূপান্তরিত হয় এবং তারপর অণুজীবরা এটি নিজেদের বৃদ্ধির জন্য ব্যবহার করে। আবারও অণুজীবদের একটি শক্তির উৎসের প্রয়োজন হয়, যা রুমেনে কার্বোহাইড্রেটের ফার্মেন্টেশন থেকে আসে। তাহলে চলুন বিষয়টি আরেকবার সংক্ষেপে দেখে নেওয়া যাক। রুমেনে হজমযোগ্য প্রোটিন এবং দ্রবণীয় প্রোটিনগুলি ভেঙে অ্যামোনিয়া তৈরি করে। অণুজীবেরা এই অ্যামোনিয়াকে একটি শক্তির উৎসের সাথে মিশিয়ে মাইক্রোবিয়াল প্রোটিন তৈরি করে। নন প্রোটিন নাইট্রোজেনও রুমেনে অ্যামোনিয়াতে রূপান্তরিত হয় এবং অণুজীবগুলো তা ব্যবহার করে মাইক্রোবিয়াল প্রোটিন তৈরি করে। এই মাইক্রোবিয়াল প্রোটিন গাভীর মোট প্রোটিনের চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ পূরণ করে। প্রকৃতপক্ষে একটি দুগ্ধবতী গাভী শুধুমাত্র মাইক্রোবিয়াল প্রোটিনের উপর নির্ভর করেই বেঁচে থাকতে এবং দুধ উৎপাদন করতে পারে। তবে রুমেনের অণুজীবগুলো যে পরিমাণ অ্যামোনিয়া ব্যবহার করতে পারে তার একটি সীমা রয়েছে, আর যদি গাভীটি প্রচুর পরিমাণে দুধ উৎপাদন করে তবে তার অন্যান্য উৎস থেকে প্রোটিনের প্রয়োজন হবে, যা নিয়ে আমরা শীঘ্রই আরও বিস্তারিত আলোচনা করব। তাহলে অণুজীবগুলো যতটা ব্যবহার করতে পারে তার চেয়ে বেশি অ্যামোনিয়া যদি রুমেনে উৎপন্ন হয় তবে কি ঘটে? প্রথমত, অতিরিক্ত অ্যামোনিয়া শরীর থেকে বেরিয়ে যায় এবং যকৃতে পরিবাহিত হয়। যেহেতু অ্যামোনিয়া দুগ্ধবতী গাভীর জন্য বিষাক্ত, তাই ইউরোজেনেসিস নামক একটি প্রক্রিয়ায় এটি যকৃতে ইউরিয়াতে রূপান্তরিত হয়।
এরপর গাভীর প্রোটিনের চাহিদা এবং খাদ্য থেকে প্রাপ্ত প্রোটিনের ওপর নির্ভর করে এই ইউরিয়া দুটি পথের মধ্যে একটি অনুসরণ করে। প্রথমত, যদি গাভী তার প্রয়োজনের চেয়ে বেশি প্রোটিন গ্রহণ করে তাহলে ইউরিয়া প্রধানত কিডনির মাধ্যমে মূত্রের সাথে শরীর থেকে বেরিয়ে যায় এবং এর অল্প পরিমাণ গোবর ও দুধেও চলে আসে, যাকে প্রায়শই মিল্ক ইউরিয়া বলা হয়। এর বিপরীতে যদি খাদ্যে প্রোটিনের পরিমাণ গাভীর প্রয়োজনের চেয়ে কম হয় তাহলে ইউরিয়া রুমেনের প্রাচীর বা লালার মাধ্যমে রুমেনে পুনরায় ফিরে আসে এবং অণুজীব দ্বারা মাইক্রোবিয়াল প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয়। সাধারণত এই প্রক্রিয়াটি সুনিয়ন্ত্রিত থাকে এবং দুগ্ধবতী গাভীকে পরবর্তী ব্যবহারের জন্য প্রোটিন পুনর্ব্যবহার করতে সাহায্য করে। তবে যদি রুমেনে অ্যামোনিয়ার মাত্রা খুব বেশি হয়ে যায় এবং অতিরিক্ত অ্যামোনিয়ার রক্ত প্রবাহে প্রবেশ করে তবে এটি দুগ্ধবতী গাভীর জন্য বিষাক্ত এবং এর ফলে কর্মক্ষমতার হ্রাস, অসুস্থতা, এমনকি মৃত্যুও হতে পারে। অতএব যদিও ইউরিয়ার মতো নন প্রোটিন নাইট্রোজেন উৎস দিয়ে সম্পূরক খাদ্য প্রদান গাভীর জন্য মাইক্রোবিয়াল প্রোটিনের একটি উৎস হতে পারে, এটি অবশ্যই সতর্কতার সাথে করা উচিত এবং শুধুমাত্র যথাযথ খাদ্য নিয়ন্ত্রণ, পুষ্টি সংক্রান্ত পরামর্শ এবং পর্যবেক্ষণের মাধ্যমেই ব্যবহার করা উচিত। সুতরাং রুমেনের হজমযোগ্য প্রোটিন বা নন প্রোটিন নাইট্রোজেনের ক্ষেত্রে এটাই ঘটে। রুমেনের অণুজীবগুলো এগুলোকে ব্যবহার করে মাইক্রোবিয়াল প্রোটিন তৈরি করে, যা পরে গরুর জন্য সহজলভ্য হয়। সাধারণত গরুর বিপাকযোগ্য প্রোটিনের প্রায় 60% হল মাইক্রোবিয়াল প্রোটিন। বাকি 40% আসে খাদ্যের অপচনযোগ্য প্রোটিন থেকে, যা নিয়ে আমরা এখন আলোচনা করব। নাম থেকেই বোঝা যাচ্ছে এই প্রোটিনগুলো রুমেনে সহজে ভাঙে না, সাধারণত রাসায়নিক, তাপীয় প্রক্রিয়াকরণ বা খাদ্যে প্রোটিনের সংযুক্তির ধরনের কারণে। এই প্রোটিনগুলো অপরিবর্তিত অবস্থায় রুমেন অতিক্রম করে অ্যাবোমাসামে পৌঁছায়, যেখানে হজম প্রক্রিয়া শুরু হয়। মাইক্রোবিয়াল প্রোটিনের মতোই খাদ্যের অপচনযোগ্য প্রোটিনগুলো ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়, ক্ষুদ্রান্ত্র থেকে শোষিত হয় এবং গরুর জন্য সহজলভ্য বিপাকযোগ্য প্রোটিনের ভাণ্ডারে যুক্ত হয়। তবে মাইক্রোবিয়াল প্রোটিনের মতো নয়, যার একটি খুব সামঞ্জস্যপূর্ণ অ্যামিনো অ্যাসিড প্রোফাইল থাকে। অবিভাজ্য খাদ্য প্রোটিনে খাদ্যের উৎসের ওপর নির্ভর করে বিভিন্ন পরিমাণে বিভিন্ন অ্যামিনো অ্যাসিড থাকতে পারে এবং তাই এটি খাদ্যে নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড সরবরাহ করতে ব্যবহার করা যেতে পারে। তাহলে এই বিপাকযোগ্য প্রোটিনের কি হয়? ক্ষুদ্রান্ত্র থেকে শোষিত হওয়ার পর অ্যামিনো অ্যাসিডগুলো যকৃতে যায় এবং একটি দুগ্ধবতী গাভীর ক্ষেত্রে এর একটি বড় অংশ স্তনগ্রন্থিতে স্থানান্তরিত হয়, যেখানে সেগুলো দুধের প্রোটিন তৈরি করতে ব্যবহৃত হয়। বাড়ন্ত প্রাণীদের ক্ষেত্রে অ্যামিনো অ্যাসিডগুলো বৃদ্ধির জন্য পেশিতে স্থানান্তরিত হয় এবং একটি গর্ভবতী গাভীর ক্ষেত্রে ক্রমবর্ধমান ভ্রূণের জন্য প্রোটিনের প্রয়োজন হয়। এখন বরাবরের মতোই নিয়মের কিছু ব্যতিক্রম আছে। যখন অবিভাজ্য প্রোটিনের কথা আসে তখন অণুজীবগুলো ঠিক কতটা পরিমাণ ব্যবহার করে তা নির্ভর করে দুটি বিষয়ের ওপর। একটা হলো অণুজীবগুলো কী হারে প্রোটিনকে অবিভাজ্য বা হজম করতে পারে এবং অন্যটি হলো প্রোটিনটি রুমেন থেকে কী হারে বেরিয়ে যায়। সুতরাং যা ঘটতে পারে তা হল কিছু ক্ষেত্রে রুমেনে হজমযোগ্য প্রোটিনের কিছু অংশ অণুজীব দ্বারা ভেঙে ও হজম হওয়ার আগেই রুমেন থেকে বেরিয়ে যায়। এরপর এটি অ্যাবোমাসামে চলে যায় এবং হজম অযোগ্য খাদ্য প্রোটিন বা বাইপাস প্রোটিনের মতো কাজ করে। উদাহরণস্বরূপ, ভালো মানের বসন্তকালীন চারণভূমির প্রায় 80% প্রোটিন রুমেনে হজমযোগ্য এবং এর প্রায় 50% হল দ্রবণীয় প্রোটিন, তাই এটি খুব দ্রুত ভেঙে যায়। এর ফলে যা হয় তা হল রুমেনে হজমযোগ্য প্রোটিনের একটি অংশ তুলনামূলকভাবে ধীরে ধীরে ভেঙে যায়। এখন বসন্তকালে যখন গাভী বেশি পরিমাণে খাবার গ্রহণ করে এবং চারণভূমিতে শুষ্ক পদার্থের পরিমাণ কম থাকে, তখন রুমেনের মধ্য দিয়ে প্রচুর পরিমাণে জল চলাচল করে এবং রুমেন দিয়ে এর প্রবাহের হার খুব দ্রুত হয়। এর মানে হল রুমেনে হজমযোগ্য প্রোটিনের একটি অংশ অণুজীব দ্বারা ভেঙে গিয়ে প্রোটিন হিসেবে ব্যবহৃত হওয়ার আগেই রুমেন অতিক্রম করে অ্যাবোমাসামে চলে যায়, ফলে এটি গাভীর জন্য হজম অযোগ্য খাদ্য প্রোটিনের একটি উৎস হিসেবে কাজ করে। সুতরাং সারসংক্ষেপে পশুর খাদ্যে বিভিন্ন ধরনের প্রোটিন পাওয়া যায়। রুমেন ডিগ্রেডেবল প্রোটিন, যা রুমেনে ভেঙে যায় এবং এর মধ্যে দ্রবণীয় প্রোটিনগুলো খুব দ্রুত ভেঙে যায়। এছাড়াও রয়েছে নন প্রোটিন নাইট্রোজেন যৌগ, যা রুমেনে দ্রুত ভেঙে যায় এবং রুমেনের অণুজীব দ্বারা ব্যবহৃত হয়।
এরপর রয়েছে আনডিগ্রেডেবল ডায়েটারি প্রোটিন, যা অপরিবর্তিত অবস্থায় রুমেন অতিক্রম করে এবং অ্যাবোমাসাম ও ক্ষুদ্রান্ত্রে হজম ও শোষিত হয়। সবশেষে রয়েছে আনডাইজেস্টিবল ডায়েটারি প্রোটিন, যা রুমেন অতিক্রম করে কিন্তু একেবারেই হজম হয় না। এগুলো গোবরের সাথে শরীর থেকে বেরিয়ে যায়। সুতরাং গরুর জন্য এর অর্থ হল তার প্রোটিন দুটি প্রধান উৎস থেকে আসে। এটি আসে মাইক্রোবিয়াল প্রোটিন থেকে, যা ডিগ্রেডেবল ডায়েটারি প্রোটিন, দ্রবণীয় প্রোটিন এবং নন প্রোটিন নাইট্রোজেন উৎস থেকে গঠিত হয়, এবং আনডিগ্রেডেবল ডায়েটারি প্রোটিন থেকে, যা অ্যামিনো অ্যাসিডের একটি সরাসরি উৎস সরবরাহ করে। এই প্রোটিনকে বিপাকযোগ্য প্রোটিন বলা হয় এবং এটি গরুকে বিভিন্ন বিপাকীয় কাজের জন্য প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে। সুতরাং এই ভিডিওটির শেষে আপনি পশুর খাদ্যে প্রাপ্ত বিভিন্ন প্রোটিনের নাম বলতে, গরু প্রোটিন খেলে কী ঘটে তা জানতে এবং গরুর উৎপাদন ও কর্মক্ষমতার ওপর প্রোটিনের প্রভাব বুঝতে সক্ষম হবেন।